শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণী গণিত ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো বীজগণিতের অনেকগুলো সমস্যা আমরা সমাধান করি কিছু সূত্রের সাহায্যে। আজকে আমরা এমন একটি সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রটি হলো ঘনরাশির সম্প্রসারণ। দেখা যাক আমরা একটা ঘনরাশির সম্প্রসারণের একটা সমস্যা দেখি। তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 54 নম্বর পেজে 4 নম্বর সমস্যাটা ঠিক এরকম। এ কিউব মাইনাস বি কিউব সমান 513 513 এবং এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত? এ বি এর মান কত? অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমরা বের করব কোনটুকু, এইটুকু এ বি এর মান। কিন্তু এ বি এর যে সূত্রটা আমাদের জানা, সেই সূত্রটা আসলে ঘনের সাথে কোনো সূত্রের এ বি এর সাথে কোনো সম্পর্ক জনিত কোনো সূত্র আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হলো যে ঘনের মানগুলো দেয়া আছে ঘন, আমরা ঘনের সূত্র থেকে এই মানটা বের করতে হবে। আচ্ছা, দেখা যাক এই মানটা কি কি দেওয়া আছে। এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ বি সমান 3। আমরা ইচ্ছা করলে এই জায়গা থেকে আমাদের সমাধানের শুরুটা করতে পারি, অথবা এখান থেকেও করতে পারি। তো আমার মনে হয় যে এখান থেকে করলে সবচাইতে ভালো হয়। চলো এবার শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি যে এ কিউব মাইনাস বি কিউব সমান 513। আমরা এখানে একটা সূত্র লিখবো, এ কিউব মাইনাস বি কিউব। অষ্টম শ্রেণীতে তোমাদের এই সূত্রটা তোমরা কয়েকবারই ব্যবহার করেছো। এই সূত্রটা এইরকম: এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি সমান 513। এবার আমরা দেখি এখানে এ মাইনাস বির কোনো মান আমাদের এই সমস্যাতে দেয়া ছিল কিনা। আমাদের একটি মান দেয়া ছিল এ মাইনাস বি সমান 3। আমরা এখন ইচ্ছা করলে এ মাইনাস বির মানটা এখানে বসাতে পারি। এ মাইনাস বি এর মান বসালাম 3 কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এর মান হলো 3, আর ডান পাশে 513। 3 কিউব সমান 27 প্লাস 3 ইন্টু 9 এ বি, সরি 3 ইন্টু থ্রাইস এ বি ইজ ইকুয়াল টু 9 এ বি। ডান পাশে 513 বা 9 এ বি সমান 513। যেহেতু আমরা এদিক থেকে 27কে বাদ দিচ্ছি, তাহলে আমরা এদিক থেকেও 27কে বাদ দেব। বা 9 এ বি সমান 513 থেকে 27 বিয়োগ করো, বিয়োগ করলে 513 মাইনাস 27 ইজ ইকুয়াল টু 486। তাহলে 9 এ বি সমান 486 বা এ বি সমান 9 দ্বারা এটাকে ভাগ দিতে হবে। 486কে যদি আমরা 9 দ্বারা ভাগ দিই, না 486 ভাগ 9 ইকুয়াল টু 54। আমাদের বলাই ছিল যে এ বি এর মানটা কত। অলরেডি আমাদের এ বি এর মান বের হয়ে গেছে। আমাদের এখানে অ্যান্সার 54। তাহলে আমাদের অ্যান্সার হলো 54। আমরা এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এই ধরনের ঘন রাশিকে কিভাবে সম্প্রসারিত করে বিভিন্ন মান বসিয়ে আরেকটি নতুন মান বের করা যায়, এই ধরনের সমস্যার সমাধান তোমরা করতে পারবে। এবার দেখা যাক আরেকটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, যেখানেও ঠিক এই ঘনরাশির সম্প্রসারণ নিয়েই কথা থাকবে। আচ্ছা, এবার আরেকটি সমস্যা আমরা দেখি। তোমাদের পাঠ্যপুস্তকেরই 54 নম্বর পেজের 7 নম্বর সমস্যাটা ঠিক এরকম: এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হলে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে এম কিউব প্লাস 2 কিউব ইকুয়াল টু থ্রাইস এম এন। অর্থাৎ আমাদের এখানে মান দেয়া আছে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব, কিন্তু প্রমাণ করতে হবে এম কিউব প্লাস 2 পি কিউব ইজ ইকুয়াল টু 3 এম এন। এখানে যেহেতু প্রমাণের বিষয়, সেহেতু এখানেও দুটো পক্ষ আছে, একটি বাম পক্ষ একটি ডান পক্ষ। আমরা ইচ্ছা করলে যে কোনো পক্ষ থেকে শুরু করতে পারি, তবে আমার মনে হয় বাম পক্ষ থেকে শুরু করলে মান বসানোর পর সূত্র ব্যবহার করার অনেক সুযোগ আছে, কিন্তু এখানে সুযোগটা একটু কম। আমরা বাম পক্ষ থেকেই শুরু করব। চলো এবার শুরু করি বাম পক্ষ থেকে। মনে রাখতে হবে আমাদের এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব।
আমাদের বাম পক্ষটি কত কত ছিল? আমাদের বাম পক্ষ ছিল এম কিউব প্লাস 2p কিউব। এখানে এম এবং পি, এখানে কিন্তু আমাদের দুটো রাশির কিন্তু মান, এম কোন মানটির জন্য ছিল? এম ছিল এ প্লাস বি সমান এম, আর পি কিউব সমান কত ছিল? পি কিউব সমান ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এই মানগুলো কিন্তু দেয়া ছিল। তাহলে আমরা এখানে এম এর জায়গায় এম এর মানটা আর পি কিউবের জায়গায় পি কিউবের মানটা একটু বসাই। এম এর মান ছিল এ প্লাস বি, তারপরে হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউব। পি কিউবের মান ছিল এ কিউব প্লাস বি কিউব। এবার আমরা ইচ্ছা করলে এখান থেকে কমন নিতে পারি, কিন্তু আমরা একটু সূত্রটা ভেঙে দেখি। এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি ভাঙি আমরা পাবো এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 দিয়ে এটাকে গুণ দাও, 2 এ কিউব প্লাস 2 বি কিউব। অর্থাৎ এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙলাম, অর্থাৎ এই সূত্রটা এই পর্যন্ত আসলো আর এই গুণফলটা এই জায়গায় আসলো। এবার দেখো কোনো যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে এ কিউব এবং 2 এ কিউব যোগ করলে পাওয়া যাবে 3 এ কিউব। তারপরে পদটা থ্রাইস এ স্কোয়ার বি, তারপরে পদটা থ্রাইস এ বি স্কোয়ার, তারপরে পদ প্লাস বি কিউব আর টোয়াইস বি কিউব, দুইটাই প্লাস, তাহলে এখানে আসবে থ্রাইস বি কিউব। এখন এখানে একটু গুণে দেখি আমরা কয়টা পদ, 1 2 3 4। উৎপাদকের নিয়ম অনুযায়ী আমরা দেখি যে এই দুটোকে একটা গুচ্ছে আর এই দুটোকে একটা গুচ্ছে নিয়ে কোনো কমন নিলে একই রকম উৎপাদক আসে কিনা, অর্থাৎ সাধারণ উৎপাদক একই রকম হয় কিনা। এখান থেকে আমরা স্বভাবত দেখতে পাচ্ছি এখানে 3 3 কমন নেওয়া যায় আর কমন নেওয়া যায় এ স্কোয়ার। তাহলে এখান থেকে কমন নিলাম 3 এ স্কোয়ার, কমন নিলে কি থাকে এ প্লাস বি প্লাস আবার এই দুটো থেকে এটা দেখেই বোঝা যায় 3 কমন যাবে আর কমন যাবে বি স্কোয়ার বি কিউব। এখানে এ আছে কিন্তু এখানে এ নাই, এ কমন যাবে না, বি স্কোয়ার থাকবে কত এ প্লাস বি। এখানে সিম্পল উৎপাদকের নিয়মটা শুধু অনুসরণ করা হচ্ছে এখানে। তাহলে এখানে আবার উৎপাদক পাওয়া যায়, একটা কমন উৎপাদক, সেটা হলো কত এ প্লাস বি, আর বাকি থাকে থ্রাইস এ স্কোয়ার প্লাস থ্রাইস বি স্কোয়ার। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। তাহলে যারা লিখো নাই তারা একটু লিখে নাও। এখানে সর্বশেষ লাইনটা ছিল এরকম এ প্লাস বি ইন্টু এ 3 এ স্কোয়ার প্লাস 3 বি স্কোয়ার। এখান থেকে নিশ্চয়ই আবার 3 কমন যায়, তাহলে আমরা আবার যদি 3 কমন নেই তাহলে থাকবে কত এ প্লাস বি, আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমি 3 এখান থেকে কমন নিলাম, এটা ইচ্ছা করলে আমি এই জায়গা বরাবর অর্থাৎ এইখানেও লিখতে পারতাম, কিন্তু এটা দেখতে ভালো লাগে না, বা পিছনেও লিখতে পারতাম, কিন্তু আগেও লেখা যায়। আগে লিখলে একটু সাজিয়ে লেখা হয়। আচ্ছা, এবার আমাদের কাজ তো প্রায় শেষ। আমরা এখানে 3, এখানে এ প্লাস বি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কি কোনো মান আমাদের জানা আছে? যেহেতু আমরা একবার এ প্লাস বি এর মান ব্যবহার করেছি, সেটা হলো 3m, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মান আগেই দেওয়া ছিল, সেটা ছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছিল n, অর্থাৎ 3mn। তাহলে আমাদের বাম পাশ থেকে অর্থাৎ বাম পক্ষ থেকে করতে করতে যখন আমরা আসলাম, দেখলাম যে আমাদের অঙ্কের যেখানে শেষ হয় সেটা আবার ডান পাশের সাথে মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোন পক্ষ? বাম পক্ষ ছিল কি এম কিউব প্লাস টোয়াইস পি কিউব সমান ডান পক্ষের সাথে মিলে গেছে, ডান পক্ষটা হলো 3mn। এখন যেহেতু প্রমাণ করার বিষয় সেহেতু প্রমাণিত লিখাই ভালো। পরের সমস্যাটাতেও দেখলাম আমরা যে কিভাবে ঘনরাশির সম্প্রসারণ করা যায়। আশা করি এই দুটো সমস্যা তোমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সূত্রটিও ব্যবহার করতে পারবে। এবার নিজেকে একটু যাচাই করা যাক। আমরা একটা বাড়ির কাজ দেই, যে বাড়ির কাজটা তুমি তোমার ক্লাসের পরে এই বাড়ির কাজটা করার চেষ্টা করবে। বাড়ির কাজটা একেবারে সাধারণ কাজ, সেটা হলো তোমাদের টেক্সট বই সেই আবার 54 নাম্বার পেজের অনুশীলনী 3.2, অর্থাৎ অনুশীলনী 3.2 এর
8 ও 9 নং সমস্যার সমাধান। এ দুটো সমস্যা যখন বাড়ি কাজ করবে তখন যদি মনে হয় যে এই সূত্রগুলো ব্যবহারে তোমাদের কোথাও কোনো ঘাটতি আছে, অর্থাৎ খুব ভালোভাবে বুঝতে পারোনি, তাহলে তোমরা তোমাদের অতি পরিচিত একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে কিশোর বাতায়ন, সেখানে এই ভিডিওগুলো আপলোড করা থাকে, সেই ভিডিওগুলো আবার দেখো এবং সেখানে তোমাদের প্রশ্নগুলো লেখার সুযোগ আছে, সেখানে প্রশ্নগুলো লিখে দাও। আর তোমাদের প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এবং আমার মতো বেশ কয়েকজন গণিত শিক্ষক প্রস্তুত, এবং তারা তোমাদের সমস্যার সমাধানগুলোর উত্তর দিবে। আর এছাড়াও এই কিশোর বাতায়নে প্রতিটি লেসনের সাথে, অর্থাৎ প্রত্যেকটা টপিকস রিলেটেড কিছু কুইজ থাকে, সেই কুইজগুলো দিয়ে নিজের পারদর্শিতা মেপে নাও, তোমার স্কোর কত তুমি জেনে নাও। তো আশা করি তোমরা এই কাজটাও করবে, এবং এখানে অসুবিধা থাকলে সেখানেও যোগাযোগ মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন ক্লাসে। আজকে আমরা কি আলোচনা করব সেটা আগে দেখে নেই। আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায়ে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং সেগুলো কিভাবে নির্ণয় করা যায়, যেমন ইউরিয়া, মোম, সালফার, তাদের গলনাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়, পানির স্ফুটনাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়, সেটা নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। টেস্ট টিউবে একটা পদার্থ রেখে তাকে তাপ দেওয়া হচ্ছে। এটা একটা কঠিন পদার্থ ছিল, তাকে তাপ দেওয়া হচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছি একটা ছোট গ্লাসের মধ্যে এখানে বরফ রাখা হয়েছে, আর সেই বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে। তাহলে এখানে যে ঘটনাটি হচ্ছে সেটি হচ্ছে যে কঠিন পদার্থ সেটি তাপের প্রভাবে তরল হয়ে যাচ্ছে। এই যে কঠিন পদার্থ তাপ প্রয়োগের ফলে তরল হয়ে যায়, এই বিষয়টিকে বলা হয় গলন। অর্থাৎ গলন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা কঠিন পদার্থ তাপ পেলে সেটা তরল হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে, এই যে কঠিন পদার্থটা, তাকে যে আমরা তাপ প্রয়োগ করছি, আর তাপ প্রয়োগ করার ফলে যে সে তরল হয়ে যাচ্ছে, তো এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হবে। সব পদার্থ কিন্তু একই তাপমাত্রায় কঠিন থেকে তরল হবে না। যেমন লোহা, আমরা যদি মোমবাতি দিয়ে লোহার মধ্যে তাপ দিতে থাকি, লোহা কিন্তু কঠিনই থাকবে, সে কিন্তু তরল হবে না। আবার বরফ, তাকে তাপ দেওয়ারই দরকার নেই, জাস্ট ফ্রিজ থেকে বরফ বের করে যদি আমরা পানির গ্লাসে রেখে দিই, একটু পরে দেখা যাবে বরফটা গলে পানি হয়েছে। আবার কখনো কখনো দেখা যায় পদার্থের মধ্যে সামান্য তাপ দিতে হয়, তারপর সেটা তরলে পরিণত হয়। তাহলে যে তাপমাত্রায় একটা কঠিন পদার্থ তরলে পরিণত হবে, সেটা কি বলা হয়? সেই তাপমাত্রাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক মানে কিন্তু হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় পদার্থ কঠিন থাকবে এবং সেখান থেকে সে তরলে পরিণত হবে। আর গলন কিন্তু তাপমাত্রা না, গলন হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হবে। গলনাঙ্ক মাপার জন্য আমরা এখানে 1 বায়ুচাপ এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই। অর্থাৎ 1 বায়ুচাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হবে, সেটাই হচ্ছে পদার্থের গলনাঙ্ক। এখন আমরা কিভাবে পদার্থের গলনাঙ্ক নির্ণয় করতে পারি? আমরা দেখতে পাচ্ছি এখানে গলনাঙ্ক নির্ণয়ের একটা প্রক্রিয়া। তো যে যৌগ আমরা ব্যবহার করেছি, সেই যৌগটা খুবই পরিচিত। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আমরা এখানে কৃষিকাজে বিভিন্ন ধরনের জৈব সার, অজৈব সার ব্যবহার করি উৎপাদন বৃদ্ধির জন্য। তো এটা হচ্ছে একটা জৈব সার, এটার নাম হচ্ছে ইউরিয়া, সাদা দানাদার ইউরিয়া। এবং এটা হচ্ছে ইউরিয়ার সংকেত NH2CO NH2, অর্থাৎ ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে,
অক্সিজেন আছে, 4টি মৌল আছে, আর ইউরিয়া হচ্ছে নিজে একটা জৈব যৌগ। তো আমরা এই ইউরিয়ার গলনাঙ্ক নির্ণয় করব। তো কারো গলনাঙ্ক নির্ণয় করতে হলে আগে তার গলনাঙ্ক কত সেটা আমাদেরকে জানতে হবে। ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। তো গলনাঙ্ক নির্ণয় করার জন্য এই গলনাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি তার চেয়ে বেশি। তো যদি কোনো পদার্থের গলনাঙ্ক 100 ডিগ্রির বেশি হয়, তা সেক্ষেত্রে এসএসসি লেভেলে আমরা কিভাবে গলনাঙ্কটা নির্ণয় করতে পারি। সেজন্য আমাদের যে সমস্ত উপকরণ দরকার, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা থার্মোমিটার লাগবে, যে থার্মোমিটার ইন্ডিকেট করবে গলে যাওয়ার সময় তাপমাত্রাটা কত। আমাদের লাগবে একটা কাঁচ, এটা হচ্ছে একটা কাঁচ, এটাকে বলা হয় বীক্ষণ কাঁচ, অর্থাৎ ছোট কাঁচের বাটির মতো আর কি। আর তার মধ্যে রাখতে হবে ইউরিয়া। এছাড়া আমাদের আরও লাগবে হচ্ছে একটা বার্নার, এটা হচ্ছে বুনসেন বার্নার, যেটা দিয়ে আমরা তাপ প্রয়োগ করব। আমরা যদি বুনসেন বার্নার না থাকে, আমরা আমাদের ল্যাবের মধ্যে স্পিরিট ল্যাম্প দিয়েও আমরা কাজটা করতে পারি। আর পাশে দেখা যাচ্ছে এটা একটা ট্রাইপড স্ট্যান্ড, 3 পাওয়াল একটা স্ট্যান্ড, সেখানে একটা আমরা নেট বসিয়েছি, এটাকে তারজালি বলা হয়। এই তারজালির মধ্যে আমরা এখানে বীক্ষণ কাঁচ, অর্থাৎ কাঁচের যে বাটিটা ছোট সেটা রাখবো, তার উপরে আমরা ইউরিয়া রাখবো, তার উপরে আমরা থার্মোমিটার রাখবো। রাখার পরে এখানে একটা পাশে স্ট্যান্ড থাকবে, সেই স্ট্যান্ডের মাধ্যমে থার্মোমিটারটা এটা এভাবে ইউরিয়ার মধ্যে প্রবেশ করাতে হবে। এরপরে বুনসেন বার্নার আস্তে করে আমরা সেট করে এখানে তাপ প্রয়োগ করতে থাকবো। তাপ প্রয়োগ করলে কি হবে, দেখা যাবে থার্মোমিটারের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে, বাড়তে 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 এক সময় তাপমাত্রা হয়ে যাবে 133 ডিগ্রি সেলসিয়াস। যখন তাপমাত্রা 133 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন দেখা যাবে এই যে ইউরিয়া, এই যে কঠিন পদার্থ, সেটা কিন্তু আস্তে আস্তে কঠিন থেকে গলতে শুরু করবে, তরল হতে শুরু করবে, এবং 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হবে। তার মানে 133 ডিগ্রি হচ্ছে ইউরিয়ার গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক মানে এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রা পদার্থ গলতে শুরু করে এবং ওই তাপমাত্রায় সেটা সম্পূর্ণরূপে গলে শেষ হয়ে যায়, এবং সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু আর বৃদ্ধি পায় না। তাহলে ইউরিয়ার গলনাঙ্ক যেহেতু 133, তার মানে 133 ডিগ্রিতে ইউরিয়া গলতে শুরু করবে এবং 133-এ সম্পূর্ণরূপে গলে সেটি কঠিন থেকে তরলে পরিণত হবে। একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে যদি পদার্থের মধ্যে ভেজাল উপস্থিত থাকে, কঠিন পদার্থের মধ্যে অপদ্রব্য থাকে, তাহলে দেখা যাবে যে তাপমাত্রায় তার গলে যাওয়ার কথা তার আগেই সে গলে যাবে। হয়তো দেখা যাবে ইউরিয়াতে ভেজাল থাকলে সেটা 133-এর পরিবর্তে হয়তো 130-এ বা 125 ডিগ্রিতে এখানে গলে তরলে পরিণত হয়ে গেল। তার মানে ভেজাল পদার্থের উপস্থিতি একটা পদার্থের গলনাঙ্ক কমিয়ে দেয়, এবং গলনাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে একটি পদার্থ বিশুদ্ধ হতে পারে, অবিশুদ্ধ হতে পারে, ভেজালযুক্ত হতে পারে। তাহলে একটা পদার্থের বিশুদ্ধতা আমরা কেমন করে নির্ণয় করব? এর উত্তরটা হচ্ছে খুবই সহজ, তার গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে। অনেকগুলো পরীক্ষা আছে, তার মধ্যে একটি হচ্ছে গলনাঙ্ক নির্ণয়। আমরা যদি পদার্থের গলনাঙ্ক সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং সঠিক গলনাঙ্ক বের করতে পারি, তাহলে তার মাধ্যমে পদার্থ বিশুদ্ধ কিনা সেটা আমরা বলতে পারবো। যেমন ইউরিয়ার একটা নমুনা দেওয়া হয়েছে, সেটা বিশুদ্ধ কিনা সেটা আমাদেরকে পরীক্ষা করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এর গলনাঙ্ক নির্ণয় করব এবং দেখব 133 ডিগ্রিতে এটি গলে তরলে পরিণত হয় কিনা। যদি 133-এই গলে তরলে পরিণত হয়, তাহলে ইউরিয়া বিশুদ্ধ। আর যদি দেখা যায় সে 133-এর আগেই গলে তরল হয়ে গেল, তাহলে তার মধ্যে ভেজাল আছে, তার মধ্যে অপদ্রব্য আছে। সো গলনাঙ্ক আমরা বলতে পারি পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের ক্ষেত্রে একটি প্যারামিটার, যার মাধ্যমে আমরা বিশুদ্ধতা জানতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পদার্থ। এখানে যে পদার্থটি ব্যবহার করা হয়েছে সেই পদার্থটি হচ্ছে মোম। যে মোমবাতি আমরা জ্বালাই, সেই মোমের কথা এখানে বলা হচ্ছে। তো মোমের গলনাঙ্ক নির্ণয়ের পদ্ধতিটা একটু কিন্তু আলাদা। মোম কিন্তু একটি একক পদার্থ না, মোম হচ্ছে অনেকগুলো হাইড্রোকার্বন মিশিয়ে মোম তৈরি করা হয়। মোম হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন পদার্থ যদি বিশুদ্ধ হয়, তাহলে নির্দিষ্ট একটি গলনাঙ্ক দেখাবে যেখানে সে তরলে পরিণত হবে। কিন্তু পদার্থ যদি বিশুদ্ধ না হয়, পদার্থ যদি মিশ্রণ হয়, অনেকগুলো পদার্থ একসাথে মিশ্রিত থাকে, সেক্ষেত্রে কিন্তু তার গলনাঙ্কটা নির্দিষ্ট না হয় একটা নির্দিষ্ট রেঞ্জে হবে। তো মোমের ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে এখানে মোটামুটি 46 থেকে 68 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এখানে আমরা দেখাতে পারি 46 ডিগ্রি সেলসিয়াস থেকে 68 ডিগ্রি সেলসিয়াস, এই রেঞ্জে মোম সাধারণত গলতে শুরু করে এবং সম্পূর্ণরূপে তরলে এখানে পরিণত হয়। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু এটি 100 ডিগ্রির নিচে, তো 100 ডিগ্রির নিচে হওয়ার কারণে আমাদের সেটআপটা একটু ডিফারেন্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্যান্ড আছে,
এরপরে এখানে একটা ট্রাইপড স্ট্যান্ড আছে, তারপরে এখানে একটা তার জালি আছে, তার মধ্যে একটা কাঁচের পাত্র এখানে বসানো হয়েছে, নিচে বুনসেন বার্নার দেওয়া হয়েছে তাপ প্রয়োগের জন্য। আর কি আছে, এখানে আছে একটা থার্মোমিটার, আর থার্মোমিটারের সাথে আছে একটা কাঁচের নল। এটা বড় হতে পারে, ছোট হতে পারে। ছোট হলে এটাকে আমরা গলন নল বলি, মানে ফিউশন টিউব বলি যদি এটা ছোট হয়, এতটুকু যদি হয় তাহলে এটা হচ্ছে ফিউশন টিউব। তো এই ফিউশন টিউবের মধ্যে আমরা এখানে মোম নিব, যেহেতু আমরা মোমের গলনাঙ্ক বের করতে চাচ্ছি, সো আমরা এখানে মোম নিব। মোম নিয়ে থার্মোমিটারের সাথে এটাকে বেঁধে আমরা এটাকে এখান থেকে উপর থেকে নিচে এখানে রাখবো। আর এই পাত্রের মধ্যে আগে থেকেই থাকবে এখানে পানি আছে। এরপরে এখানে থার্মোমিটার, তার সাথে ওই ফিউশন টিউব যেটা, সেটাকে একসাথে বেঁধে রাখা হয়েছে। খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে থার্মোমিটার এবং ফিউশন টিউবকে রাখবো, তখন এই ফিউশন টিউব যেটা, এই ফিউশন টিউবটার ভিতরে তো মোম আছে, এর ওপেনিং যেটা মানে খালি মুখটা, এটা যেন পানির লেভেলের উপরে থাকে, অর্থাৎ ভিতরে যেন কোনোভাবে পানি প্রবেশ না করে, তাহলে কিন্তু গলনাঙ্ক ঠিক মতো নির্ণয় করা যাবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা তাপ দেওয়া শুরু করব। যখন তাপ দেওয়া শুরু করব, তখন কি হবে, তখন ঠিক তাপমাত্রা যখন 46 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন এই যে আমরা দেখতে পাচ্ছি ল্যাবের মধ্যে কিছু স্টুডেন্ট কাজ করছে। তো এখানে এটা একটা স্ট্যান্ড, আর এটা হচ্ছে এই থার্মোমিটার দেয়া হয়েছে। থার্মোমিটারের সাথে এই যে ছোট ফিউশন টিউব আছে, ফিউশন টিউবের ভিতরে মোম রাখা আছে, এটা তার জালি, ট্রাইপড স্ট্যান্ড, আর এটা হচ্ছে আমাদের বুনসেন বার্নার। তো এখন এখানে তাপ প্রয়োগ করা হচ্ছে। তো তাপ প্রয়োগ করা হলে যখনই তাপমাত্রাটা প্রথমেই আমাদের 46 ডিগ্রি সেলসিয়াস আসবে, তখনই কিন্তু এই মোমটা কঠিন থেকে গলে তরল হতে শুরু করবে। কিন্তু 46 এই সম্পূর্ণ মোম গলে কিন্তু তরল হবে না, এক্ষেত্রে একটু সময় লাগবে। আস্তে আস্তে তাপমাত্রা যখন 68 ডিগ্রি কাছাকাছি যাবে, অথবা তার আগেই দেখা যাবে মোমটা সম্পূর্ণ গলে তরলে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ইউরিয়ার ক্ষেত্রে, ইউরিয়া একটি বিশুদ্ধ পদার্থ, তাই তার গলনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখলাম নির্দিষ্ট তাপমাত্রা। আর মোমের ক্ষেত্রে অনেকগুলো পদার্থের এটা মিশ্রণ, তাই কিন্তু তাপমাত্রা আমরা নির্দিষ্ট পাইনি, আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তাপমাত্রা পেয়েছি, যার মাধ্যমে পদার্থটা এখানে গলে তরলে পরিণত হয়েছে। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটা হচ্ছে যে বস্তুর গলনাঙ্ক যদি 100 ডিগ্রি এর উপরে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে পদ্ধতি বা যে মেথড দেখেছি, সেখানে কিন্তু আমরা পানির মধ্যে পদার্থটি নিয়ে কিন্তু গলনাঙ্ক নির্ণয় করিনি। আমরা সেখানে ব্যবহার করেছিলাম একটি বীক্ষণ কাজ, তার মধ্যে কঠিন পদার্থ নিয়ে থার্মোমিটার দিয়ে গলনাঙ্ক নির্ণয় করেছি। কিন্তু এক্ষেত্রে গলনাঙ্ক যদি 100 ডিগ্রির নিচে হয়, তাহলে এই পদ্ধতি অবলম্বন করে আমরা গলনাঙ্ক নির্ণয় করতে পারবো। এখন আসি, আমরা আরেকটি পদার্থ এখানে আছে, সেটি হচ্ছে সালফার। সালফার একটি কঠিন পদার্থ, সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে আমরা সালফারেরও গলনাঙ্ক নির্ণয় করতে পারবো। এরপরে আমরা একটা প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ছবিতে দেখা যাচ্ছে একটি পাত্রের মধ্যে পানি রাখা হয়েছে, সেখানে তাপ দেয়া হচ্ছে, আর পানি এখানে টকবক করে ফুটছে। পানি গরম হচ্ছে, গরম হওয়ার পরে পানিটা টকবক করে ফুটছে। তোমরা কি জানো এই প্রক্রিয়াটির নাম কি? হ্যাঁ, এর একটি সুন্দর নাম আছে। দেখা যাক কার কার সঠিক হয়েছে। এখানে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের স্ফুটন। স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তরল পদার্থের মধ্যে তাপ প্রয়োগ করা হলে সেটি বাষ্পে পরিণত হয়, সেটি গ্যাসে পরিণত হয়। এখন যদি আমরা এখানে কোনো তরল পদার্থকে তাপ দিই, সব পদার্থ একই তাপমাত্রায় কিন্তু বাষ্প হবে না, সব পদার্থ একই তাপমাত্রায় কিন্তু গ্যাসে পরিণত হবে না। আলাদা আলাদা পদার্থ তারা আলাদা আলাদা তাপমাত্রায় বাষ্পে বা গ্যাসে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে আমরা যে তাপমাত্রায় পদার্থ তরল থেকে গ্যাসে পরিণত হবে, সেই তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক, এবং স্ফুটনাঙ্ক পরিমাপ করা হয় এক বায়ুচাপে। যেমন আমরা বলি পানি একটি তরল পদার্থ, পানির স্ফুটনাঙ্কের মান হচ্ছে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক বায়ুচাপে একটা পাত্র নেওয়া হলো, সেখানে পানি নেওয়া হলো তরল অবস্থায়, এখানে আছে, আমরা তাপ প্রয়োগ করলাম, থার্মোমিটার এখানে সেট করলাম। যখনই থার্মোমিটারের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন পানি টকবক করে ফুটতে শুরু করবে। এক্ষেত্রে যে চাপ থাকে, সেই চাপের মানটা হচ্ছে 1 বায়ুচাপ। এখন বিষয়টা হচ্ছে যে এই যে তরলটা গ্যাসে পরিণত হলো, যে তাপমাত্রায় পরিণত হলো, তাকে কিন্তু আমরা স্ফুটনাঙ্ক বলছি। এখানে আসলে ভিতরে কি ঘটনা ঘটে?
এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে একটা পাত্রের মধ্যে যখন পানি রাখা হবে তো এখানে অসংখ্য অণু আছে। এই অণুগুলো কিন্তু কেউই একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। যখন এখানে তাপ দেওয়া হয় তখন অণুগুলো তারা গতিশীল হয়, তারা মুভ করতে শুরু করে এবং তারা ভিতরে কেউই থাকতে চায় না। তারা অনেকেই গান গায়, তারা বলে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তো যখন তাপ দেওয়া হয় তখন তারা এখান থেকে বাইরে বেরিয়ে এসে নতুন জগৎ দেখার তারা চেষ্টা করে। তো এক্ষেত্রে এই যে অণুগুলো তারা বাইরে বেরিয়ে আসে তখন তার উপরের দিকে একটা চাপ দেয়, সেই চাপকে বলা হয় বাষ্প চাপ। আবার বাতাস, বায়ুমণ্ডল, তারা আবার অণুগুলোকে বাইরে আসতে দিতে চায় না, বলে না তোমরা থাকো ওখানে, তোমাদের আসা যাবে না। এটাকে বলা হয় বায়ুচাপ। তাহলে বায়ুচাপের কারণে তরল পদার্থগুলো কিন্তু আসতে পারে না, আর বাষ্পচাপের কারণে তারা বেরিয়ে আসতে চায়। তো যখন এখানে তাপ দেওয়া হয় আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে, বাড়তে 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 এমন একটা সময় আসে যখন দেখা যায় বাষ্পের চাপ আর বাতাসের চাপ অর্থাৎ উপরের যে চাপটা সমান হয়ে যায়, তখনই পদার্থ টকবক করে ফুটতে শুরু করে এবং সেটাই হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট, সেটি হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। এখন যদি আমরা চাপ কমিয়ে দিই তাহলে কিন্তু এই স্ফুটনাঙ্কের মানটা কমে যাবে, আর যদি চাপ বাড়িয়ে দিই যেমন প্রেসার কুকার, সেখানে কিন্তু স্ফুটনাঙ্কের মানটা বেড়ে যাবে। আর এক বায়ু চাপে যদি আমরা মাপি তাহলে এটা পাবো আমরা 100 ডিগ্রি সেলসিয়াস। কেমন করে স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হয় তার প্রক্রিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা পাত্র নিতে হবে, এটা কাঁচের একটা বিকার হতে পারে, আগের মতোই ত্রিপদী স্ট্যান্ড থাকবে, আগের মতোই তারজালি থাকবে, আগের মতোই বুনসেন বার্নার থাকবে। এখন এখানে থার্মোমিটার যোগ করতে হবে, তারপর এখানে তাপ প্রয়োগ করতে হবে। যখনই তাপমাত্রা 100 ডিগ্রি হবে তখনই পানি টকবক করে ফুটতে শুরু করবে এবং সেটাই হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। যদি দেখা যায় যে এখানে 100 ডিগ্রির পরেও পানি ফুটছে না তাহলে আমরা ধরে নেব যে এর মধ্যে অপদ্রব্য আছে, এর মধ্যে ভেজাল আছে। অর্থাৎ পদার্থের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে স্ফুটনাঙ্কের মানটা এখানে বৃদ্ধি পায়, স্ফুটনাঙ্কের মানটা এখানে চেঞ্জ হয়ে যায়। তাহলে পৃথিবীতে সকল তরল পদার্থের যেহেতু নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে, নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকার কারণে এখানে পদার্থগুলোর বিশুদ্ধতা তাদের স্ফুটনাঙ্কের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। যদি পদার্থের মধ্যে ভেজাল বা অপদ্রব্য থাকে তাহলে তার স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তার স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়ে যাবে। আর পদার্থ যদি বিশুদ্ধ হয় তাহলে নির্দিষ্ট স্ফুটনাঙ্কে সেটি তরল থেকে বাষ্পে পরিণত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পানি, পানি একটি তরল পদার্থ, তার স্ফুটনাঙ্ক নির্ণয়ের প্রক্রিয়া আমরা দেখলাম। এভাবে কিন্তু আরো বিভিন্ন পদার্থ আছে, যেমন এখানে আমরা বলতে পারি C2H5OH, এটার নাম হচ্ছে ইথানল। এটার 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি হচ্ছে বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে ইথানলের স্ফুটনাঙ্ক। আবার CH3OH, এটার নাম হচ্ছে মিথানল, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা বাষ্পে পরিণত হয়। আবার আমরা যে লবণ খাই সেটা তো হলো সোডিয়াম ক্লোরাইড, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আলাদা আলাদা পদার্থ তাদের কিন্তু আলাদা আলাদা স্ফুটনাঙ্ক আছে। ইথানল একটি তরল পদার্থ, মিথানল একটি তরল পদার্থ, পানি একটি তরল পদার্থ, তাই তাদের কিন্তু স্ফুটনাঙ্কের মান কম। আর সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ সেটা কিন্তু সাধারণ অবস্থায় তরল না, কঠিন পদার্থ, তাই তার স্ফুটনাঙ্কের মান কিন্তু অনেক বেশি। তাহলে আমরা দেখলাম আলাদা আলাদা পদার্থ তাদের আছে আলাদা আলাদা গলনাঙ্ক, আলাদা আলাদা স্ফুটনাঙ্ক, এবং এর মাধ্যমে আমরা পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। আমরা এখানে দেখতে পেয়েছি তরলকে যখন তাপ দেওয়া হচ্ছে তখন সেটা বাষ্প হচ্ছে, এবং স্ফুটনাঙ্কে যখন তাপ দেওয়া হয় তখন সেটা ফুটতে শুরু করে, তার নাম স্ফুটন। স্ফুটন একটি প্রক্রিয়া, আর স্ফুটনাঙ্ক কিন্তু প্রক্রিয়া না, এটা হচ্ছে একটা তাপমাত্রা। এখন আজকের এই আলোচনা থেকে তোমাদের জন্য ছোট একটি বাড়ির কাজ, তোমরা এটি চেষ্টা করবে। এখানে দেখা যাচ্ছে একটি কঠিন পদার্থ, এই কঠিন পদার্থটি হচ্ছে আমাদের সালফার, আর সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা দুইটা চিত্র দেখিয়েছি। প্রথম চিত্রে পানি আছে, থার্মোমিটার আছে, সালফারকে ছোট একটা নলের মধ্যে রাখা হয়েছে, তাপ দেয়া হচ্ছে। আর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট একটা বীক্ষণ কাঁচ নেওয়া হয়েছে, সেখানে সালফারকে রাখা হয়েছে, তারপরে বার্নার দিয়ে তাপ দেওয়া হচ্ছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে চিত্র 1 এবং চিত্র 2, মানে ক এবং খ দুইটা চিত্র আছে। প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক এবং খ কোন পদ্ধতিতে সালফারের গলনাঙ্ক নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করো।
তোমরা সবাই এটা চেষ্টা করবে এবং সবাই ভালো থাকবে। সবার জন্য শুভকামনা।